হ্যালো ভিউয়ার্স, মনির ফিলিং চ্যানেলের পক্ষ থেকে আমি মিষ্টি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন এক্ষুনি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলিতে লাইক দিয়ে শেয়ার করতে মোটেও ভুলবেন না। কলেজ ক্যাম্পাসের দিকে এগিয়ে চলেছে শাহিন, সুন্দর পরিপাটি পোশাকে। কিন্তু বিপত্তি বাঁধল তখনই, কারণ সে কলেজে নতুন অনার্স ফার্স্ট ইয়ারের ক্লাস কোনটা তা জানে না। তবুও সে এগিয়ে গেল সামনের দিকে। কাকে জিজ্ঞেস করবে ভেবে পাচ্ছে না। কারণটা হলো সবার পোশাক আর আচার আচরণ। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। এমন সময় হুট করে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় শাহিন, কিন্তু ব্যথা পায় না। নিচে তাকিয়ে দেখে একটা মেয়ে বোরখা পরা অবস্থায় পড়ে আছে। দ্রুত শাহিন মেয়েটির ওপর থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। মেয়েটিও উঠে দাঁড়ায়। তারপর, আপনি কি কাজটা ঠিক করলেন? দেখুন, আমাকে মাফ করবেন, আমি ইচ্ছে করে কিছু করিনি। আসলে আমি আজ কলেজে নতুন, নিজের ক্লাস খুঁজে পাচ্ছি না দেখে চারপাশে চোখ বুলিয়ে দেখছিলাম, আর হুট করে আপনার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। বুঝলাম। যেহেতু তুই আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিস, সেই জন্য তোকে শাস্তি পেতেই হবে। তবে এখন নয়, আজ নতুন, তাই তোকে ছেড়ে দিলাম। এখন সোজা দ্বিতীয় তলায় 202 নম্বর রুমে যাবি, ওখানেই তোর ক্লাস। আপনি আমার ক্লাস জানবেন কি করে? শালা, তুই না একটু আগেই বললি তুই কলেজে নতুন, তাই আমি বুঝে গেছি তুই অনার্স ফার্স্ট ইয়ারের, বুঝলি? শাহিন পুরো বেকুব বনে যায়, তবে নিজেকে সামলিয়ে নিল। হ্যাঁ, তা ঠিক, কিন্তু আপনার নাম তো জানা হলো না। ওই নাম জেনে তুই কি করবি? জানিস, আমার বয়ফ্রেন্ড আছে, ও জানলে তোকে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দেবে। তো আপনার বয়ফ্রেন্ড আছে, তো আমায় কি বলেন? আর আপনি বেশি বুঝেন। ওয়েট ওয়েট ওয়েট, আপনার নাম মিষ্টি? তুই জানলি কি করে? জানতাম না, তবে এখন জানলাম। আন্দাজে মেরে দিলাম এবং সঠিক জায়গায় লেগে গেল। বাই দা ওয়ে, আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। মেয়েটির থেকে বিদায় নিয়ে শাহিন আবারও হাঁটতে শুরু করে। এমন সময় হঠাৎ ক্লাসের ঘন্টা বেজে গেল, তাই দৌড়াতে শুরু করে দিল শাহিন। দৌড়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আবারও ধাক্কা খেলো কিছুর সাথে। বরাবরের মতো এবারও শাহিনের লাগলো না। চোখটা খুলে তাকাতেই দেখলো এবারও একটা মেয়ের ওপর পড়ে গেছে। দ্রুত উঠে পড়ল। তারপর কিছু না বলেই ক্লাসের দিকে দৌড়ে গেল। কিছুক্ষণ পর ক্লাসটা পেয়েও গেল, কিন্তু ততক্ষণে ক্লাস শুরু হয়ে গেছে। মে আই কাম ইন স্যার? স্যার চশমাটা একটু নিচু করে ভালো করে শাহিনের দিকে তাকালো। তারপর, প্রথম দিনই লেট, না জানি সারা বছর কি করো। এসো ভিতরে। শাহিন মুচকি হেসে ভেতরে এলো, কিন্তু বসবে কোথায়? কোথাও জায়গা ফাঁকা নেই। শেষের একটা বেঞ্চে ফাঁকা পেয়ে গিয়ে বসলো। তারপর স্যারের লেকচার শুনতে লাগলো। হঠাৎ কোনো কিছু কামড়ানোয় আউ করে উঠে পাশে তাকাতেই দেখে এ তো সেই মেয়ে, মানে মিষ্টি। আরে আরে আরে, মিষ্টি ম্যাডাম, তুমি এখানে যে? কি বললি তুই? আমার ক্লাস, আমি থাকবো না তো কে থাকবে শুনি? এই, আপনার সমস্যা কি? আমাকে আপনি সবসময় তুই তরকারি করেন কেন? মাইন্ড করো নাকি? আসলে আমরা তো সমবয়সী, ফ্রেন্ড তো হতেই পারি। আর তাছাড়া আমরা সহপাঠী, তাই আর কি তুই বলেই ডাকি। আগে বলবি তো, তাহলে তো আর কিছু মনে করতাম না। যাই হোক, বন্ধু হতে পারি আমরা? না, আমার হাজবেন্ডের অনুমতি নেই। সে বলেছে তুমি ছেলেদের সাথে কথা বলো, সমস্যা নেই, তবে কোনো সম্পর্ক তৈরি যেন না হয়। জানি, কারণ কোনো হাজবেন্ডই চাইবে না তার বউয়ের সাথে কথা বলুক। তা দুলাভাই কি করে? তৌফিক শেখ গ্রুপ অফ কোম্পানির এমডি। বাহ, তাহলে তো আপনি জমিদারের বউ। না স্যার, আমার হাজবেন্ডটা অনেক অনেক ভালো, বুঝলে? সে সব সময় সাধারণভাবেই চলে। আচ্ছা মিষ্টি, তাহলে আমরা কথা না বাড়িয়ে স্যার পড়াচ্ছেন, শুনি, না হলে পরীক্ষায় জিরো পেতে হবে। স্যারের পড়াগুলো মন দিয়ে শুনতে লাগলো শাহিন। এমন সময় হঠাৎ একদল ছেলে ক্লাসে ঢুকে পড়ল। তারপর কিছু না বলেই শাহিনের সামনে চলে আসলো। তারপর, এই, তুই কি সিঁড়িতে কোনো মেয়ের সাথে ধাক্কা খেয়েছিলি? হ্যাঁ, খেয়েছিলাম। কেন? কিন্তু ছেলেগুলো শাহিনের প্রশ্নের জবাব না দিয়েই
টানতে টানতে নিয়ে গেল ক্লাস থেকে বের করে সোজা কলেজের মাঠে। তারপর আপু, এই যে দেখুন শালাকে তুলে এনেছি, এই কি আপনাকে ধাক্কা দিয়েছিল? মেয়েটি যেই শাহিনের দিকে ঘুরে তাকায় অমনি শাহিন চোখটা নিচু করে নেয়, কারণ আসলেই এই সেই মেয়ে যার ওপর শাহিন পড়ে গিয়েছিল সিঁড়িতে এবং সরি না বলেই চলে গিয়েছিল ক্লাসে। মেয়েটি কিছু না বলেই নিজের পায়ের হাই হিল খুলে শাহিনের গালে মারতে শুরু করে দিল। এত জোরে মেরেছে যে শাহিনের মুখ থেকে রক্ত বের হতে শুরু করেছে। একটু থামলো, তারপর এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার সালাকে। কত বড় সাহস, আমাকে ধাক্কা দেয়, আবার ভাব দেখিয়ে সরি না বলেই চলে যায়। তুই কি জানিস আমি কে? কুত্তার বাচ্চা, তোকে আজ আমি হাড়ে হাড়ে টের পাইয়ে দেব আমি কে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি। এ চুপ কর সালা ফকিরের বাচ্চা। ওয়াক থু, শরীর থেকে কি পচা গন্ধ বের হচ্ছে। তুই কি চামর নাকি? গোসল করিস না কতদিন হলো? কিন্তু ততক্ষণে শাহিন সেন্সলেস হয়ে নিজের শরীরটাকে এলিয়ে দিয়েছে ছেলেগুলোর ওপর, যারা ওকে ধরেছিল। কি রে ফকিরের বাচ্চা, মরলো নাকি? ফেলে দে এখানে আর চল এখান থেকে। শাহিনকে ওভাবে ফেলে দিয়ে চলে যায় সিমি। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হলো না, শাহিনকে যেই মেয়ে এতক্ষণ মারলো ওর নাম সিমি, বাবা মায়ের আদরের সন্তান। ওর বাবা এই এলাকার এমপি, যার ফলস্বরূপ বেপরোয়া জীবন যাপন করে। এদিকে কেউ শাহিনকে হসপিটালে নিয়ে যেতে সাহস পেল না, কিন্তু হঠাৎ একটা মেয়ে এগিয়ে এলো, সাথে একজন লোক। হ্যাঁ, মেয়েটি আর কেউ নয়, মিষ্টি। ড্রাইভার আঙ্কেল, দুটো একে কোলে নিন আর চলুন দ্রুত। ড্রাইভার শাহিনকে নিয়ে গাড়িতে বসায়, তারপর সোজা হসপিটালে। একদিন পর শাহিনের জ্ঞান ফেরে, আর চোখ খুলেই ও নিজেকে হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখে। পাশেই একজন যুবক বসা, শাহিনকে নড়াচড়া করতে দেখে আরে আরে ভাই, কি করছো? তুমি এভাবে নড়াচড়া করছো কেন? তোমার অসুবিধা হবে, তাছাড়াও তোমার শরীরে রক্ত যাচ্ছে। কে ভাইয়া আপনি? আর আমাকে এখানে কেন আনলেন? আমি তৌফিক, আর তোমাকে আমার বউ মিষ্টি নিয়ে এসেছে। ও, তার মানে আপনি মিষ্টির হাজবেন্ড? কিন্তু তোমাকে মারলো কে আর কেন? আর বলবেন না ভাইয়া, সিঁড়িতে ওঠার সময় একটা মেয়ের সাথে ধাক্কা লেগেছিল, কিন্তু ক্লাসে দেরি হয়ে যাবে দেখে সরি বলা হয়নি, আর যার ফলস্বরূপ এই অবস্থা। ফানি স্টোরি। যাই হোক, তোমার পরিবারে কেউ থাকলে বলো, খবর দেই তাদের। কেউ নেই ভাইয়া আমার, আমি এতিম। ও সরি ভাই, আমি জানতাম না তো। শোনো, আজ তোমাকে রিলিজ দেবে, তবে তুমি কোনো কিছু খেতে পারবে না, মানে ওই ঝাল জাতীয় অতিরিক্ত লবণযুক্ত খাবার। এমন সময় মিষ্টি প্রবেশ করে রুমে। তারপর এই তোমরা কি নিয়ে কথা বলছো? আরে না, তেমন কিছু নয়, এমনি জানতে চেয়েছিলাম কি করে ছেলেটি, আর কেনই বা মারলো। অত চিনে কি করবে বলো? যাই হোক, এই তুই এই খাবারগুলো খেয়ে নে। ও খাবে কিভাবে? আমাকে দাও, আমি খাইয়ে দিচ্ছি। তারপর তৌফিক শাহিনকে নিজের ছোট ভাইয়ের মতো খাইয়ে দেয়। শাহিন চুপচাপ খেয়ে নেয়। বিকেলবেলা তৌফিক ভাইয়া, আজ তাহলে আসি কেমন? সে কি, তুমি কি যেতে পারবে? হ্যাঁ পারবো। তাহলে সাবধানে যাও। শাহিনকে বিদায় করে তৌফিক বাসায় চলে যায়, গিয়ে মিষ্টিকে ডেকে পাঠায়। মিষ্টি, এই মিষ্টি, কি হয়েছে, ডাকছো কেন? আগামীকাল থেকে তোমায় আর কলেজে যেতে হবে না, কথাটা মনে রেখো। কিন্তু কেন? সব কথার কারণ জানতে চেও না মিষ্টি, জানোই তো আমি তোমাকে কারোর পাশে সহ্য করতে পারি না। আর তার উপরেও ওই ছেলেটা তোমার উপরে পড়ে গেছিল, মন চাইছে ওকে আমি মেরে ফেলি, কিন্তু না, সেটা করা যাবে না, তাই তোমাকে আমি আর কলেজে যেতে দেব না। আমার বরটা দেখি দিন দিন হিংসুটি হয়ে যাচ্ছে। যাচ্ছি, আগামীকাল থেকে কলেজে যেতে হবে না। ওকে জানু, ওকে। এদিকে শাহিন তার মেসে ফিরে যায় আর ভাবে, ইস, মেয়েটা কি মারটাই না মারলো, এর প্রতিশোধ আমি নেবই নেব। পরের দিন শাহিন কিছুটা সুস্থ হয়ে কলেজে যায়, কিন্তু শাহিনকে সবাই দেখে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ শাহিন এত মার খেয়েও আজকেও কলেজ এসেছে। কিন্তু শাহিনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, ক্লাসে গেল আর দু চোখ শুধু মিষ্টিকেই খুঁজছে।
কিন্তু মিষ্টির দেখা নেই। মনটা খারাপ করে বসে থাকে শাহিন। তার মনে খচখচ করছে একটা কথাই জানার জন্য, কে এই মেয়ে আর কেনই বা তাকে এত মারলো সামান্য একটা বিষয় নিয়ে। এমন সময় শাহিনের মাথায় কোনো কিছু লাগে, আর শাহিন আহ করে উঠে মাথা তুলে তাকায়। দেখে ক্লাসের সবাই তার দিকে তাকিয়ে আছে, আর বেঞ্চে চকের টুকরো। বুঝতে বাকি রইল না স্যারই তার মাথায় চক মেরে দিয়েছে। এ ছেলে, এই দাঁড়া বলছি। শাহিন চুপচাপ উঠে দাঁড়ায়। তারপর, বেয়াদব ছেলে, ক্লাসে কী জন্য আসো? গার্লফ্রেন্ডকে নিয়ে? কখন ডেটিংয়ে যাবে, কি করবে না করবে সেটা ভাবতে? দেখে তো মনে হচ্ছে বেদেব দাস। আমি কি পড়ালাম, তুমি কি পারবে? স্যার, আপনি একটু বাড়িয়ে বলেন। আমি তো আর আপনার মেয়ের মতো নয় যে ক্লাস স্যারদের চোখে ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের কাছে চিঠি আর ফ্লাইং কিস করব। আর আপনি আমাকে পড়া ধরতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কি আমার মুখে মুখে কথা, আবার আমার মেয়েকে নিয়েও কথা? তুমি চেনো আমার মেয়েকে? স্যার, চিনতাম না, তবে আজ যখন আপনি কলেজে আসলেন সাথে একটা মেয়েকে নিয়ে, তখন কয়েকজন বলতে শুনেছিলাম ওটাই আপনার মেয়ে। আর ক্লাসে আসার আগে দেখলাম ক্যান্টিনের পিছনে একটা ছেলের সাথে মাথা রেখে গল্প করতে। শাহিনের কথা শুনে স্যার কিছু না বলে দ্রুত ক্লাস থেকে বের হয়ে যায়, আর শাহিন চুপচাপ বেঞ্চে বসে পড়ে। কিছুক্ষণ পর মাথার কাছে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে মাথা তুলে দেখে স্যার দাঁড়িয়ে। তাই ভদ্রতার খাতিরে শাহিনও দাঁড়িয়ে পড়ে। বাবা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। কেন, কি হয়েছে স্যার? আসলে বাবা, ওই ছেলেটা আমার মেয়ে বয়ফ্রেন্ড ঠিকই, কিন্তু ছেলেটা আমার মেয়েকে আজ রুম ডেট করার জন্য প্রস্তাব দিচ্ছিল। আর সেই সময় আমি ওখানে যাই, আর সব শুনে মেয়েটাকে বাড়ি পাঠিয়ে দিই, আর ছেলেটাকে ওর বাসায় যেতে বলি। এছাড়া আমার কোনো উপায় নেই। ছেলেটা মস্ত বড় মাফিয়া। তুমি কাউকে কথা বলো না, সবাই তো শুনেই নিয়েছে। এখন আমার মরা ছাড়ার উপায় নেই। স্যারের কথাগুলো শুনে মনটা খারাপ হয়ে যায় শাহিনের। আবার মনে মনে ভাবে, না, একটা কিছু করতেই হবে। ক্লাসগুলো শেষ করে শাহিন উঠে বের হয়ে পড়ে। পকেট থেকে ফোনটা বের করে কাকে যেন ফোন করে, তারপর অপেক্ষা করতে থাকে। কিন্তু হঠাৎ পেছন থেকে আবারও কোনো কিছুর আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে, আর মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যায়। কোনো রকমে উঠে বাম হাতের তালু দিয়ে মুখটা মুছে পিছনে ফিরে দেখে 5 জন ছেলে হাসছে। ওদের হাতে ফুটবল। বুঝতে বাকি রইল না শাহিনকে ওরাই মেরেছে। শাহিন দাঁত কিটমিট করে উঠে নিজের জামা পরিষ্কার করে সামনে হাঁটতে লাগলো। এমন সময় আবারও বল লাগে, তবে এবারে শাহিন নিজেকে সামলে নেয় এবং পেছনে ফেরে। কি হয়েছে ভাই? আপনারা শুধু আমাকে আঘাত করছেন কেন? আমি কিছু করেছি আপনাদের? অবশ্যই তুই আমাদের বড় ভাইকে তার শ্বশুরের হাতে ধরিয়ে দিয়েছিস। জানিস আমাদের বস কতটা লজ্জা পেয়েছে, সাথে অপমানিত হয়েছে। সেটার প্রতিশোধ আমাদের বস নেবেই নেবে। তার আগে আমরা একটু মজা করি তোর সাথে। ছেলেটা ফুটবল আবারও শাহিনের দিকে কিক করলে শাহিন দ্রুত বলটা নিজের পায়ের উড়াত দিয়ে আটকে নিয়ে বলে প্রচুর জোরে আঘাত করে। একদম নিখুঁত নিশানা ছেলেটার মুখে গিয়ে লাগে। সাথে সাথে ছেলেটা মাটিতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। সাথে তো রক্ত আছেই, সাথে বলটা আবারও শাহিনের কাছে আসে। এরপর আবারও একটা কিক করে, যেটা নিখুঁতভাবে ছেলেটার পুরুষাঙ্গতে গিয়ে লাগতেই ছেলেটি জ্ঞান হারায়, আর ফুটবলটা শাহিন রেখে বের হয়ে যায়। কিছু দূর যেতেই একটা কালো রঙের গাড়ি দেখতে পায়। সামান্য হেসে আশেপাশে তাকিয়ে গাড়িতে বসতেই গাড়ি চলতে শুরু করে। আকিব, দ্রুত ফার্স্ট এইড বক্স বের করে আমার মুখটা পরিষ্কার করে দে। বস, কি হয়েছে আপনার মুখে? তেমন কিছু নয়, একটু ফুটবল খেলে আসলাম তো, তাই একটু আঘাত পেয়েছি। আকিব বুঝে যায় শাহিন কিসের কথা বলছে। আর হ্যাঁ, আকিব কে সেটা না হয় পরেই জানবেন। কিছুক্ষণ পর আকিব শাহিনের মুখ পরিষ্কার করে দিয়ে পাশে বসে। তারপর, ছেলেটা কেমন? ভাই, আজ খোঁজ নিলাম, বেশি বড় লোক নয়, মধ্যবিত্ত ঘরে থেকে খারাপ সঙ্গে এমন হয়ে গেছে। পাতি মস্তা নাচ দেখলাম, বিভিন্ন অফিসে চাকরির জন্য ঘুরছে। বুঝেছি। যাই হোক, শোন, কাজটা একটু সাবধানে করিস। বুঝতেই তো পারছিস আমি কিসের মধ্যে আছি। বস, আপনি কি শিওর ওকে আমরা এখানেই পাবো? অবশ্যই পাবো, শুধু সময়ের অপেক্ষা। তবে শোন, আমি যতদূর জানি ওই কলেজের নেতা নাকি বাইরে আছে, যার ফলস্বরূপ আমাদের অপেক্ষা করতে হবে। তারপরেই মূল কাজটা সেরে ফেলবো, বুঝলি?
গাড়িটা দাঁড় করা, এসে গেছি, আমি নামবো। আকিবের থেকে বিদায় নিয়ে শাহিন মেসে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর আবারও বের হয় বাড়ি থেকে। একভাবে আর কতদিন থাকা যায় বাসায় একা, তাই শাহিন ঠিক করলো কিছুক্ষণ বাহির থেকে ঘুরে আসবে। যেই ভাবা সেই কাজ, রেডি হয়ে বেরিয়ে পড়ে বাহিরে যাবার জন্য। বাড়ির পাশেই, বলতে হোস্টেলের পাশেই একটা পার্ক ছিল, সেখানেই যাবে বলে ঠিক করলো। 10 মিনিট হাঁটার পর শাহিন পৌঁছে গেল। বাহ, চারিপাশে কত সুন্দর সুন্দর কাপল ঘোরাঘুরি করছে। শাহিন নিশ্চুপ মনে তাকিয়ে আছে। হঠাৎ কারো ধাক্কায় শাহিন বাস্তবে ফিরে আসে। মাথা উঁচু করে দেখে একটা 15 বছর বয়সী ছেলে বাদামের ঝুড়ি, হলুদ দাঁতগুলো বের করে চেয়ে রয়েছে। কিছু বলবি? ভাইজান, বাদাম নেন, খুব ভালো, আজকেই ভাইজাসি। বাদাম তো আমি খাই না রে, তবুও দে দেখি, আজ তোর জন্য হলেও একটু খাই। বাদাম তুলতে তুলতে বলল, ভাইজান আপনি একা কেন? ম্যাডাম নাই অপেক্ষা করিতেছেন তার জন্য? না রে, কেউ নেই, আমি একাই, তাই তো বসে আছি। তাই এত কম বয়সে বাদাম বিক্রি করছিস কেন? পড়াশোনা নেই? আছে ভাইজান, কিন্তু এই করোনায় আব্বাস চাকরি নাই, শিক্ষক তিনি লজ্জায় কিছু করতে পারে না, তাই আমি মুখে মাস্ক লাগিয়ে বের হয়েছি বাদাম বিক্রি করতে। ভালো করেছিস রে। তা কত বিক্রি হয় রোজ তোর বাদাম? ভাইজান রোজ না হলেও 1,500 টাকার বিক্রি করি, লাভ হয় 1,000 টাকার মতো। এই দিয়েই বাপ মা আমি আর ছোট বোন ভালোই চলি। বাহ, ভালোই চলছে তাহলে। আমি আর তোর বাদামের টাকা দেব না। ঠিক আছে ভাইজান, লাগবো না, আমি তাইলে আসি। ছেলেটি চলে যেতে নেবে অমনি শাহিন ছেলেটির হাত চেপে ধরে পাশে বসায়। তারপর, খুব পাকা হয়ে গেছিস তাই না? মারবো এক চর, এটা রাখ। কি কোন ভাইজান, আপনি 10 টাকার বাদাম নিয়ে আমার 1,000 টাকা দিচ্ছেন কেন? বড় ভাই হিসাবে দিলাম, বুঝলি? এখন যা। ছেলেটি টাকা নিয়ে চলে গেল আর শাহিন বাদামের খোসা ছাড়িয়ে খেতে লাগলো। কিন্তু বেশিক্ষণ আর শান্তিতে বসে থাকতে পারলো না, কারণ সামনেই একটা ছেলে ছোট একটা পথ শিশুকে মারছে দেখে শাহিনের মাথায় রক্ত চেপে গেল। দ্রুত উঠে গেল আর ছেলেটিকে নিজের কোলে নিয়ে যেই লোক মারছিল তাকে বলল, কি ভাই, আপনাকে দেখে তো শিক্ষিত মনে হয়, তাহলে কেন ওই ছোট্ট ছেলেটাকে মারছেন? সরি ভাই, আমি ওর হয়ে মুছে দিচ্ছি। লোকটি আরো রেগে গিয়ে শাহিনকে ধাক্কা দিয়ে শাহিনের মাথায় রক্ত উঠে যায়। দ্রুত লোকটার কলার চেপে ধরে নাকে একের পর এক ঘুষি মারতে শুরু করে দিল। প্রত্যেক ঘুষিতে লোকটার নাক দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগলো, কিন্তু শাহিনের থামার নাম নেই। হঠাৎ শাহিনের গালে কেউ কষে থাপ্পড় মারে। এতে শাহিন আরো ক্ষিপ্ত হয়ে কে মেরেছে সেদিকে না তাকিয়েই কষে পটাশ পটাশ করে 2টো থাপ্পড় মেরে দিয়ে আবারও লোকটাকে ঘুষি মারতে লাগলো। আশেপাশের লোক অবস্থা বেগতিক দেখে শাহিনকে থামায়। ভাই তেমন এইসব বড় লোকের গায়ে হাত দেওয়া পাপ, আমরা শুনেছি সবই, কিন্তু কি করব বলেন, এতে টাকার গরম আছে, ছেড়ে দিন একে। শাহিনের ততক্ষণে হুঁশ ফিরে আসে এবং পাশে তাকিয়ে দেখে কলেজের সেই দিনকার মেয়ে গালে হাত দিয়ে পড়ে আছে। সেসবে চোখ না দিয়ে শাহিন পথ শিশুটিকে নিয়ে একটা হোটেলে যায়। তারপর ভালো মন্দ খাইয়ে হাতে 1,000 টাকার নোট দিয়ে বিদায় করে হোস্টেলে ফিরে আসে আর নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই নিজেকে শান্ত করতে না পেরে বাথরুমে চলে যায়। গিয়ে প্রায় 1 ঘন্টা শাওয়ার নিয়ে রুমে এসেই শুয়ে পড়ে। এদিকে সিমি রাগে গজগজ করছে, কিভাবে সে প্রতিশোধ নেবে তাকে মারা থাপ্পড়ের, সাথে তার বয়ফ্রেন্ডকে মারারও। রাতে আর খেতে ইচ্ছে হলো না দেখে শাহিন আর ঘুম থেকে উঠল না, ঘুমিয়ে পড়ল। পরের দিন কলেজে গেল, স্যারের ক্লাস করতে বিজি। এমন সময় স্যার শাহিনকে দাঁড়াতে বলল। শাহিনও দাঁড়িয়ে পড়ল। শাহিন, তুমি বলো, আমাদের কি বইয়ের পড়া ছাড়াও আর কোনো জ্ঞানের প্রয়োজন আছে? স্যার, আমি মনে করি অবশ্যই আছে, কারণ বই আমাদের শুধু সমাজে চলতে শেখায়, শিক্ষা প্রদান করে, কিন্তু সমাজে সে শিক্ষা ব্যবহার করার জন্য নিজেদের আরও একটি জ্ঞানের প্রয়োজন হয়, সেটা হলো মানবতা। আমাদের মানবতা না থাকলে আমরা সমাজে চলতে পারবো না স্যার, আর সমাজে চলতে না পারলে শিক্ষা মূল্যহীন। দারুণ বলেছ, তবে এরকম আর কে ভাবে বলো? সবাই এখন টাকা লীলা খেলা, যাই হোক, বসো,
আর শোনো, নেক্সট টাইম থেকে সামনে বসবি, সামনে এক্সাম। আশা করি সবাইকে ভালো রেজাল্ট করে আমাদের কলেজের নাম উজ্জ্বল করবে। শাহিন সবার দিকে তাকালো আর হেসে দিল, কারণ সবাই হিংসা ভরা চাহনিতে তাকিয়েছিল। শাহিন কিছুটা সামলে নিয়ে আবারও ক্লাস করতে শুরু করলো। ক্লাস শেষ করে ক্যান্টিনে গেল কিছু খেতে। গতকাল রাতেও কিছু খেতে পারেনি, আজ না খেলে শরীরটা একদমই চলবে না। ক্যান্টিনে গিয়ে গরম গরম 5টা ডালপুরি, ডিমের অমলেট সাথে ঘাঁটি আর সবজি অর্ডার দিয়ে চেয়ারে বসলো। কিছুক্ষণ পর চলে এলো। তৃপ্তির সহিত সেগুলো খেয়ে বের হতেই কয়েকটা ছেলে তাকে ঘিরে ধরে। সবার হাতেই হকি স্টিক আর মোটা লাঠি। শাহিন কিছুটা ভয় পেলেও মনে মনে ঠিক করলো, না, আজ এদের হাতে মার খেলে নিশ্চিত 1 মাস হসপিটালে থাকতে হবে। তার চেয়ে এদেরকে আজ নিজের আসল শক্তিটুকু দেখাতেই হবে। কিরে চান্দু, তুই গতকাল আমাদের এলাকায় আমাদের বস টুটুলকে কেন মেরেছিস, সাথে ভাবিকেও? মেরেছি, তাতে তোদের কি রে? সে অন্যায় করেছে দেখেই মেরেছি। এখন রাস্তা স্যার, বাসায় যেতে হবে। বাসায় নয় চান্দু, তোকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছি। হা হা হা। এই মারসা বলার আগেই শাহিন লোকটার পেটে পাঞ্চ মারে। লোকটার নাকমুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, কিন্তু শাহিন সেদিকে না তাকিয়ে আবারও পাঞ্চ করে। সাথে হাত থেকে হকি স্টিক কেড়ে নিয়ে সব কয়টাকে আচ্ছা মতো মারতে থাকে, পুরো জ্যাকি চ্যানের মতো। কিছুক্ষণ পর সব কয়টা মাটিতে পড়ে যায়, কিন্তু শাহিন থামে না। মারামারির এক পর্যায়ে একজন শাহিনের শার্ট ধরে টান দিতেই শাহিনের 6 প্যাক বডি বের হয়ে যায়, যা দেখে ক্যান্টিনের সবগুলো মেয়ে হাঁ করে তাকিয়ে থাকে, আর আড়ালে থাকা সিমিও। আসলে সিমি নিজেই এই লোকগুলোকে পাঠিয়েছিল শাহিনকে মারার জন্য, কিন্তু শাহিনের এমন হিংস্র রূপ দেখে আর সামনে না গিয়ে পেছনেই লুকিয়েছিল। আর শাহিনের 6 প্যাক বডি দেখে রীতিমতো চমকে যায়, সাথে অবাকও হয়। ভাবে এর মতো খ্যাতের 6 প্যাক বডি হলো কি করে। মাটিতে পড়ে থাকা লোকগুলো ভয়ে দৌড়ে পালিয়ে যায়। শাহিন নিজে হকি স্টিকটা ফেলে দিয়ে ক্যান্টিন থেকে বের হয়ে যায়। পরের দিন শাহিন হোস্টেল থেকে বের হতেই পুলিশ শাহিনকে ঘিরে ফেলে। তারপর, ভালোই তো, কলেজে মাস্তান শুরু করছিস, চল আজ তোর শ্বশুর বাড়িতে একটু আদর যত্ন করি। ওকে ওকে, অফিসে যাব, তার আগে 2 মিনিট কথা বলে আসি। শালা পালিয়ে যাওয়ার জন্য তোকে সারবো, যা বলার এখনই বল। শাহিন চুপচাপ পকেট থেকে সাধারণ একটা স্মার্টফোন বের করে আকিবকে ফোন দেয়। বস বলুন। শোন, আমি একটু আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি, বুঝলি? সঠিক সময় নিয়ে আসিস আব্বাকে দেখা করতে। ওকে স্যার, কথা বলা হয়ে গেছে, চলুন তাহলে এবার যাওয়া যাক। আমি অবাক হচ্ছি, তুই এত নর্মালভাবে কেন আমাদের সাথে যেতে চাচ্ছিস? আপনি একজন অফিসার, আমাকে নিতে এসেছেন, আপনাকে কি আমি খালি হাতে ফিরে যেতে দেই? এটা হতে পারে না। আমি আপনার সাথে যেতে রাজি হলাম, চলুন, আপনার দেরি হয়ে যাচ্ছে। শাহিন অফিসারদের সাথে যেতে লাগলো। থানায় এসেই শাহিনকে হাজতে পাঠানোর আগেই কয়েকজন থানায় প্রবেশ করে। সেটা দেখে অফিসার উঠে দাঁড়ায় এবং স্যালুট করে। আসলে পুলিশ প্রধান এসেছে, সাথে আকিব আর একজন উকিল। অফিসার, আমি যা শুনলাম তা কি সঠিক? আপনি একটা মহান পেশায় থেকেও কেন 2 টাকার ঘুষের কারণে পুরো ডিপার্টমেন্টের নাম খারাপ করছেন? আপনি কি চাকরি হারাতে চান? বুঝলাম না স্যার, সঠিক? অফিসার, বুঝেও অবুঝ হতে নেই। ওই যে আপনার পাশে যাকে দেখছেন তাকে কি চিনেন? আপনার মতন আরও 10টা অফিসার ওর কথায় উঠে বসে। যাই হোক, আইনার সাথে আমি তো আর পাল্লা দিতে পারি না বা অমান্য করতে পারি না। উকিল সাহেব, দিন জামিনের কাগজটা জমা দিন। ঠিক আছে স্যার। এই কনস্টেবল, ওকে ছেড়ে দাও। কনস্টেবল লকআপের তালা খুলে দিল আর সে বের হয়ে আকিবকে নিয়ে চলে আসলো। আর আইজিপি এবং উকিল সাহেব চলে গেলেন নিজ গন্তব্যে। দেখতে দেখতে দিনগুলো চলে যাচ্ছিল, তবুও কেন যে তার দেখা পাচ্ছিল না সেই টেনশনে শাহিনের মাথায় হাত যায় যায় অবস্থা। এদিকে সময় প্রায় ফুরিয়ে আসছে। কলেজে যেতেই শাহিনের চোখগুলো খুশিতে চকচক করে উঠল, কারণ যার জন্য এতদিন হলো অপেক্ষা করছিল তাকে সে পেয়ে গেছে। কয়েকটা ছেলে সিগারেট খাচ্ছে দেখে শাহিন ইচ্ছে করেই কয়েকটা ছেলের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর, ভাই, এখানে এইগুলো আপনারা কি করছেন? এটা তো কলেজ, এখানে সিগারেট খাওয়া নিষেধ, তবুও কেন খাচ্ছেন? তুই কি চিনিস আমায়?
আমি এই কলেজের ছাত্রনেতা, বুঝলি? আমার সব পারমিশন আছে। ছি, নিজে একজন ছাত্র নেতা হয়ে সিগারেট খান, ছি ছি ছি। বাঞ্চিত, তুই কে রে বলতো? আমি আবার কে হব বলেন? আমি তো একজন ছাত্র। ও বুঝেছি, নতুন। তাই আমাকে চিনতে পারছিস না তুই? কাউকে জিজ্ঞেস করিস আমি কে, তাহলে চিনতে পারবি। এখন সামনে থেকে যা। ওদের সামনে থেকে আসতেই চোখ গেল কয়েকটা মেয়ে শাহিনের দিকেই তাকিয়ে আছে, তাই ওদের কাছে গেল। তারপর, হ্যালো গার্লস, আমরা কি ফ্রেন্ড হতে পারি? শিওর, কিন্তু তুই করে বলতে হবে। ওকে, বাট আমাকে একটা নিউজ বলতে হবে, সাথে তোমাদের নাম। অবশ্যই। আমি ইতি, ও বৃষ্টি, ও ঋতু, ও স্মৃতি। আর বলো, কি জানতে চাও? ওই যে পাশে ওই ছেলেগুলো কে? ওইখানে যে ছেলেটা সিগারেট খাচ্ছে সে হলো এই কলেজের ছাত্রনেতা পলাশ। কিছুদিন আগে একটা মার্ডার করে জেলে গিয়েছিল, কিন্তু গতকাল ছাড়া পেয়ে আবারও শুরু করবে খুনাখুনি। কেন খুন করেছিল? আসলে পলাশ এসব করে পাওয়ারের জন্য, আর ওকে এই পাওয়ার দেয় এখানকার এমপি, বুঝলে? যাই হোক, ওর সাথে লাগতে যেও না, শেষে না জানি তোমার প্যান্টটাই নিয়ে নেয়। আর ওই যে একটি মেয়ে আছে না, সিমি নাম, উনি এমন কেন? এই, তুমি সিনিয়র আব্বুর কথা কেন জিজ্ঞাসা করছো বলো তো? আর ওনার পেছনে লাগতে যেও না, ও হলো এমপির মেয়ে, বুঝলে? তাই অমন, যাই হোক, তোমার নাম বলো। আমি শাহিন, আপাতত এতটুকুই, বাকিটা না হয় পরে জানতে পারবে। আর শুনো, এই কথাগুলো কাউকে বলবে না। ওকে। ওদের থেকে বিদায় নিয়ে বাসায় এলাম। পরের দিন কলেজ যেতেই পুলিশের ভিড় দেখতে পেলাম। একটু সামনে যেতে চোখ আটকে গেল, কারণ সামনে একটা নয়, দুটো নয়, তিনটে লাশ, সবগুলো এই কলেজের নাইট গার্ডদের। আজ আর কলেজ খুলবে না, তাই সবাই বাড়ি চলে গেলাম। তবে আমার মনে একটাই খটকা লেগে গেল, এতগুলো লাশ, তাও আবার একসাথে। না না, এত ভাবলে চলবে না, আমাকে জানতেই হবে কি হয়েছিল। রাতে শাহিন বের হয়ে পড়ে। রাতে কলেজের গেট বন্ধ থাকার কথা, কিন্তু গেট খোলা দেখে অবাক হয়ে ভেতরে ঢুকে ক্যাম্পাসের দিকে যেতেই দেখতে পেল পলাশ কি যেন খুঁজছে। শাহিন দেখে মুচকি হাসে, তারপর দ্রুত তার কাছে গিয়ে পিছন থেকে কাঁধে হাত দিতেই পলাশ কেঁপে ওঠে। কে কে? ভাই আমি শাহিন, ওই যে সেদিন আপনাকে সিগারেট খেতে মানা করলাম। এই, তুই এত রাতে এখানে কেন? এই তো ভাই, হাঁটতে এসেছি, কিন্তু আপনাকে দেখলাম কোনো কিছু খুঁজছিলেন, তাই আপনাকে হেল্প করতে আসলাম। কই কই কি 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 খুঁজছিলাম? তাই কিছুই খুঁজছিলাম না তো আমি। ও, তাহলে হয়তো ভাই আমার ভুল হয়ে গেছে, সরি, আসি, আসসালামু আলাইকুম। এই শোন, এই কথাটা কাউকে বলবি না, ঠিক আছে? কিন্তু ভাই, খালি হাতে তো আর এত বড় সিগারেট লুকানো যায় না। সেটা আমি বুঝেছি, সবই পাবি। এখন চুপচাপ আমাকে সাহায্য কর। এই ক্যাম্পাসে একটা খাম রয়েছে, যেটা কোথাও পড়ে গিয়েছে, কিন্তু আমি পাচ্ছি না। শাহিন পুরো কলেজ ক্যাম্পাস খুঁজে পুরোনো একটা টয়লেটে পেল সিসি ক্যামেরার হয়তো ফুটেজ। ওটার মধ্য থেকে একটা নিজের পকেটে নিয়ে পলাশ ভাইয়ের কাছে গেল শাহিন। তারপর, ভাই পেয়ে গেছি, এই যে সিডি আর খাম। কই ছিল এটা? ওই যে পুরোনো টয়লেটে ছিল। ওকে শোন, কাউকে বলবি না, আর আগামীকাল আসিস, তোর জন্য পুরস্কার আছে। পলাশ চলে গেল আর শাহিন হেসে বাসায় চলে গেল। রাত তখন 2টা। শাহিন ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। পরের দিন শাহিন ঘুম থেকে উঠেই গত রাতে সিডি চালু করতেই ভয়ে আঁতকে উঠল, কারণ মনিটরে তিনটা লাশ, যেগুলোকে খুব ভয়ঙ্করভাবে হত্যা করছে কিছু কালো পোশাক পরিহিত লোক। একে একে 3টা লোককে কয়েকজন ধরে নিয়ে এলো, যাদের সবারই হাতে ধারালো ছুরি। শাহিন আরো ভালো করে চেয়ে দেখে, আরে এরা তো আর কেউ নয়, কলেজের নাইট গার্ড। নাইট গার্ডগুলোর শরীরে কিসের যেন একটা ইঞ্জেকশন দিয়ে শুইয়ে দিল। তারপর একে একে নৃশংসভাবে গলা থেকে মাথা আলাদা করে দিল। শাহিন ভিডিওটা দেখে ভয় ঘেমে একাকার, তবুও দেখছেই। শাহিন মনে মনে ভাবে, তাহলে এদের অচেতন বা অবশ্যের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, যাতে কেউ এদের চিৎকার শুনতে না পায়। ভিডিওটা বন্ধ করে শাহিন বের হয়ে যায়। কলেজে যেতেই বৃষ্টি স্মৃতি এগিয়ে আসে। তারপর, হ্যাঁ হ্যান্ডসাম, এত দেরি করে আসলে যে? আরে বুঝিস না, প্লেবয় আমাদের নায়ক, হয়তো আজকেও কারোর সাথে রাতে কুতকুত খেলছে, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। বলেই দুজন হেসে দেয়, সাথে শাহিনও।
তারপর ওই আর কি। কেন, তোমাদের কি ইচ্ছে হচ্ছে তাহলে বলো, একটা চান্স নিতে পারি। দেখ দেখ বিষ্টু, চান্দু শখ আছে বলতে হবে, তবে চান্দু দুজনকে তো দুদিন নিতে হবে। বাহ, তাহলে তো হলোই। বলো কবে হবে? আজ বললে আজই হবে, বলো কাকে চাও। তোমরাই বলো, কে আসবে আগে? স্মৃতি তুই যা, আমার আজ আবার পিরিয়ড চলছে বুঝলি, কাল হয়তো শেষ হবে, তখন না হয় আমি যাব। তো হ্যান্ডসাম চলো, আর সারাদিন তোমার সাথে কাটাবো। শাহিন বুঝে যায় এরা এর আগেও এসবে লিপ্ত হয়েছে, আর শাহিনেরও একটা বদভ্যাস আছে, মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না। স্মৃতির চোখে একটা কালো কাপড় বেঁধে দিল, তারপর এই আমার দিন রাতের পরি, আজ তো আমি দেখিয়ে দেবো কেমন পুরুষ আমি। চোখটা তুমি খুলো না গো, লজ্জা যে পাবো। এত টপ দেখাতে হবে না, ফ্রিতে পাচ্ছ। যদি খালি সুখ দিতে না পারো তো তোমার ওইটা আমি কেটে ফেলবো, বলে দিলাম। 3 ঘন্টা পর শাহিন ক্লান্ত দেহ এলিয়ে দেয় স্মৃতির ওপর, আর নিচ থেকে স্মৃতির কোনো হেলদোল নেই। সে ভেবে যাচ্ছে তার সাথে কি হলো এই 3 ঘন্টা। বিছানার দিকে শাহিনের চোখ যায়, পুরো বিছানায় রক্ত দিয়ে ভরে গিয়েছে। স্মৃতিও সেই দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ এটা কিভাবে সম্ভব। স্মৃতি এর আগে বহু পরপুরুষের সাথে রাত কাটিয়েছে, এতে তার ভার্জিনিটি অনেক আগেই নষ্ট হয়ে গেছে, তাহলে আবার কেন? কি বিউটিফুল ফুল, দেখলে তো আমার পাওয়ার। খবিস একটা, আমি তো আর উঠতেই পারছি না, এভাবে কেউ করে? আমি কি এখন উঠে পড়ো আর বাসায় চলে যাও। কাজ শেষ, মজা নেওয়া শেষ, এখন বলছো বাসা যেতে? তোমরা এমনই। তা না তো কি, আর এক রাউন্ড কি খেলবো? এই না না প্লিজ, আমি আর পারবো না। শাহিন কিছু না বলে উঠে নিজের আলমারি থেকে একটা বান্ডিল বের করে নিয়ে এসে স্মৃতির হাতে দেয়, তারপর এটা তোমার পুরস্কার, এখন দ্রুত ফ্রেশ হয়ে বাসায় চলে যাও, আর মনে করে পিল খেয়ে নিও। স্মৃতি চলে যায়, আর শাহিন আবারও বিছানায় শুয়ে পড়ে। রাতে উঠে বের হয় আবারও স্মৃতির বাড়িতে, কারণ ওখানে স্মৃতি আর বৃষ্টি একাই থাকে। ওদের বাড়ির নিচে এসে শাহিন স্মৃতিকে ফোন দেয়, দিয়ে ভেতরে যায়। তারপর কি হলো বাবাজি, আবার এলে যে? মধু কি খেতে ইচ্ছে হচ্ছে? তবে এবার নতুন মধু। বুঝেছি বুঝেছি, ওই যে দেখো দরজা ওইখানে আছে, গিয়ে জোর করে আদায় করে নাও। তা তো নিবই। চলো, তুমিও চলো, আজ ডবল T20 হবে। আরও 3 ঘন্টা প্রায় ভরো ভরো অবস্থা। নিজের কাপড়গুলো পরে নিয়ে বের হয়ে আসে ঘর থেকে, আর ভেতরে পড়ে থাকে আধমরা অবস্থায় অবশ্যেন দেহ। রাতে যে বহু ধকল গেছে ওদের ওপর দিয়ে। ভোর ভোর অবস্থা, অন্ধকার আছে। বড়লোকরা পার্টি করে বাড়ি ফিরছে, শাহিন হেঁটেই বাড়ি ফিরছে। রাস্তার 2 পাশে জঙ্গল, আর মাঝ রাস্তায় হঠাৎ গোঙানির শব্দে শাহিন থেমে যায়। আশেপাশে লাঠি খুঁজতে থাকে। গোঙানির শব্দ আরও বেড়ে গেলে শাহিন দ্রুত লাঠি নিয়ে এগিয়ে যায়, গিয়ে দেখে এ আর কেউ না, সিমি। সিমিকে কয়েকজন মাতাল অবস্থায় রেপ করার চেষ্টা করছে। তারা আর কেউ নয়, সিমিরই বন্ধু। সিমি শাহিনকে দেখে কিছু একটা বলতে চেয়েও পারছে না, মুখে রুমাল দেওয়া। এই তোরা কি করছিস এখানে? ছেলেগুলো শাহিনকে দেখে কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণেই পকেট থেকে চাকু বের করে শাহিনকে মারতে আসতে নিলেই শাহিন হাতে করে আনা লাঠি দিয়ে সব কয়টার মাথায় আঘাত করে শুইয়ে দেয়। তারপর সিমির মুখ থেকে রুমাল বের করে দেয়, আর এতেই সিমি খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। এক পর্যায়ে হঠাৎ শাহিন পেছনে ঘুরতে নিতেই পড়ে থাকা ছেলেগুলোর একজন শাহিনের পেটে চাকু ঢুকিয়ে দেয়। কোনো মতে নিজেকে সামলিয়ে ছেলেটাকে আরও কয়েকটা আঘাত করে পড়ে যায়। যখন চোখ খোলে আবারও নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে, আর পাশে একটা মেয়ে বসে আছে, দেখতে অবিকল সিমির মতো। শাহিন এমন ভাব করে যেন সিমিকে দেখে শাহিন ভয় পাচ্ছে। আপু, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন প্লিজ। শাহিনের এমন বিহেভিয়ারে সিমি কিছুটা অবাক হয়, সাথে হাসিও পায়, কিন্তু না হেসে মুখে রাগী ভাব নিয়ে এসে বলে, হারামি, হিরোগিরি দেখাইতে গিয়ে 2 মাস ধরে বেডে শুয়ে আছিস, যেটা পারিস না সেটা করতে যাস কেন? আসলে তখন ওইসব দেখে রাগ হয়েছিল, তাই ওদের থেকে আপনাকে বাঁচাতে গিয়ে হঠাৎ কি যেন হয়েছিল।
আর নাড়াচাড়া করতে পারছিলাম না, যার ফলস্বরূপ চাকু খেতে হলো। বুঝেছি আমি। আসলে ওদের কাছে নীল মাশরুম ছিল, তবে ওটা মাশরুমের মতো দেখতে হলেও আসলে ওটা হিপনোটিজমের জন্য ব্যবহার হয়। এতে মস্তিষ্ক বাদে হাত পা অবশ হয়ে যায়, বুঝলি? জি আপু, কিন্তু ওরা আপনার না বন্ধু, তাহলে এমন করলো কেন? বন্ধু কখন শত্রু হয় সেটা তো আমি বা তুই জানি না, বল। এই দেখ, তোকে আমি দুবার মারতে চেয়েছি, কিন্তু তৃতীয়বার ওদের দ্বারা আমি নিজেই বিপদে পড়েছি, আর তুই রক্ষা করলি। আপু, রক্ষা করার মালিক আল্লাহ, আমি শুধু আসিল মাত্র। এখন থেকে ভালোভাবে চলবেন, বুঝতে পেরেছেন? তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? শালা একদম হাড় হাড্ডি ভেঙে ফেলবো। তোর জন্য আমাদের 1 কোটি টাকা চলে গিয়েছে, সেটা কি জানিস? কি বলছেন আপু? 1 কোটি? 1 কোটি। শালা এমন মারলি, তাও সব মাথায়, সব কয়টা স্পট ডেট, আর তুই সেন্সলেস। জানিস তোকে আমি কতটা কষ্ট করে এখানে এনেছি? আমাকে বাঁচাতে গেলেন কেন? আমি না হয় চলে যেতাম বাবা মায়ের কাছে। সাধে কি বাঁচিয়েছি? একটা কারণ আছেই। যাই হোক, শোন, চুপচাপ শুয়ে থাক। আমি যাব আর আসবো, বুঝলি? একদম উঠবি না। সিমি বের হয়ে যায়। হঠাৎ তার ফোনের কথা মনে হতেই পাশেই দেখে বন্ধ অবস্থায় ফোনটা পড়ে আছে। দ্রুত শাহিন চালু করতেই একের পর এক ফোন আসতে শুরু করে। শাহিন ফোন রিসিভ করে গম্ভীর গলায় বলে, হ্যালো। ওকে। ফোনটা কেটে যায়। পেটে হাত দিয়ে দেখে ঘাস শুকিয়ে গেছে। খুশি হয়। বেড থেকে উঠে রুম থেকে বের হয়ে রাস্তায় যায়। এমন সময় একটা প্যাজেরো গাড়ি শাহিনের সামনে দাঁড়ায়। শাহিন আশেপাশে চোখ বুলিয়ে গাড়িতে উঠে পড়ে। বস, কেমন আছেন এখন? ভালো আছি। বস, মেয়েটা আপনার এত সেবা যত্ন করছিল যে আমরা আর এখান থেকে আপনাকে নিয়ে যাইনি। সরি। সমস্যা নেই, গাড়ি দ্রুত চালা, সব রহস্যের সমাপ্তি ঘটাতেই হবে। এই বলে শাহিন সিটের সাথে হেলান দিয়ে চোখটা বন্ধ করে ফেলে আর হারিয়ে যায় স্বপ্নে। 5 বছর আগে ইউকে থেকে বাংলাদেশে শাহিন আসে তার বাবা আর মায়ের সাথে দেখা করতে। আসলে শাহিন ওর দাদু আর দিদার সাথে ওখানেই থাকে। শাহিনের বাবা একজন মেয়র, বলতে গেলে রাজনীতিবিদ। এগুলো ছেড়ে তিনি কিছুতেই ইউকে যাবেন না, আর যার ফলস্বরূপ তার স্ত্রীও যেতে পারেন না। তবে শাহিনের জীবন নিরাপদ রাখতে ওকে ইউকেতে ওর দাদু দিদার সাথে পাঠিয়ে দেয়। শাহিন, এই বাবা শাহিন, দাঁড়া বাবা, এবার তো খাবারটা শেষ কর। আর তো আমি দৌড়াতে পারছি না। উফ মামা, তুমি খুব বোরিং। এতটুকুতে হাঁপিয়ে গেলে? জানো ইউকেতে দাদু আর দিদাকে আমি কত দূরে নেই, তবুও তারা হাঁপিয়ে ওঠে না। পাগল ছেলে বলে কি? তা আর কি করেছিস তুই ওখানে? আর কি করব বলো, প্রচুর পড়াশোনা করি, ডাক্তার হতেই হবে যে আমার। বয়স তোর তো অনেক হলো, তাও পাগলামি ছাড়লি না। শাহিন ওর আম্মুর সাথে হেসে দেয়। এমন সময় শাহিনের আব্বু প্রবেশ করে রুমে। শাহিন ওর আব্বুকে দেখে দৌড়ে গিয়ে কোলে ওঠে। তারপর, বাবা, আসতে এত দেরি হলো কেন? আর বলিস না বাবা, সিটি কর্পোরেশনে একটা ভেজাল হয়ে গিয়েছে। এখানকার এমপি গরিব দুঃখীদের কোটি কোটি টাকা নিজের অ্যাকাউন্টে নিয়েছে, তারই একটা বিহিত করতে এত দেরি হলো। একটু সাবধানে চলো। কতবার বলি যে তোমায় আর রাজনীতি করতে হবে না। আমরাও শাহিনের সাথে ওর দাদা দিদার কাছে চলে যাই। কে শুনে কার কথা? হ্যাঁ বাবা, একদম ঠিক। চলো না আমার সাথে প্লিজ। হ্যাঁ যাব, তবে তোমার পরে। আগামীকাল তো তুমি চলে যাবে, তাই না? তাই এক কাজ করো, তোমার পাশের বাসার থেকে একটু ঘুরে আসো, তোমার মাম্মার সাথে একটু কথা বলি। হা হা হা। শাহিন ওর বাবা মার কথায় পাশেই ওর এক বন্ধুর বাসায় যায় খেলতে। কিন্তু কিছুক্ষণ পর বিকট শব্দ হয় ওর বাসায়। তাই লুকিয়ে আর ভয়ে বের হয়ে ওর বন্ধুর থেকে বিদায় নিয়ে বাসার দিকে আসতেই কয়েকজন লোককে বের হয়ে যেতে দেখে। লোকগুলো সব কালো পোশাক পরা ছিল, মুখ ঢাকা, কিন্তু শেষে একজনের মুখ ঢাকা ছিল না। সবাই তাকে পলাশ বলেই ডাকছিল। শাহিন ওদের দেখে লুকিয়ে পড়ে। এখন ওরা চলে যেতেই দ্রুত নিজের বাড়িতে ঢুকেই চিৎকার করে কেঁদে ওঠে, কারণ শাহিনের বাবা মাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়,
গুলিও করা হয়েছে। শাহিন একবার ওর মা আবার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কিছুক্ষণ কাঁদার পর মনে মনে শপথ নেয় যে যারা তার বাবা মাকে মেরে ওকে এতিম করেছে তাদের কিছুতেই ছাড়বে না সে। শাহিনের বাসায় দুটো কাজের লোক ছিল, একজন রহিম চাচা, আরেকজন জরিনা খালা। শাহিন ওনাদের ফোন করে ডেকে আনে। ওরাও কেঁদে ফেলে তাদের মালিক মালকিনকে দেখে। শাহিন শান্ত করে ওদের। জরিনা খালাকে ওর মাকে গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে দিতে বলে, আর রহিম চাচা আর শাহিন মিলে ওর বাবাকে কাফনের কাপড় পরিয়ে বাড়ির পিছনে বাগানের এক কিবারায় কবর খুঁড়ে দাফন করে। তারপর চাচা আর খালা, আমি আজই ইউকেতে চলে যাচ্ছি। তোমরা এই কথাগুলো কাউকে বলো না। আমি সঠিক সময়ে ফিরে আসবো, অপেক্ষা করো, প্রতিশোধ নিব আমি। শাহিনের আগে থেকেই পাসপোর্ট করা ছিল আর আগামীকাল ইউকেতে চলে যাওয়ার কথাও ছিল, যার কারণে সে নিজেই ব্যাগ গুছিয়ে বাড়িতে তালা দিয়ে ওর বাবা মায়ের কবর জিয়ারত করে বেরিয়ে পড়ে। ইউকেতে পৌঁছে ওর দাদা দাদিকে সবকিছু খুলে বললে ওর দাদা শাহিনকে ইউকে থেকে দুবাই পাঠিয়ে দেয়। ইন্টারন্যাশনাল মাফিয়া গ্যাংয়ে দীর্ঘ 3 বছর ট্রেনিংয়ের পর দেশে ফিরে নিজেই একটা গ্যাং তৈরি করে, সাথে পড়াশোনা চালিয়ে যায়। এসব ভাবতেই হঠাৎ শাহিনের ঘুম ভেঙে যায়, মুখে আতঙ্কের ছাপ। আবারও তার বাবা মার কথা মনে পড়ে গেল তার, সাথে রক্ত জমে গেল। দ্রুত সে গাড়ি থেকে নেমে চলে গেল গোডাউনে। সামনেই পলাশকে উপর থেকে বেঁধে রাখা হয়েছে। কিরে কুত্তার বাচ্চা, তোকে তাহলে আমি এতদিনে ধরতে পারলাম? তুই আমাকে ধরে কি করবি? তুই কি চিনিস আমি কে? আমি ডার্ক মাফিয়া কিং এর লোক। ভালো চাস তো ছেড়ে দে। কুত্তা যখন খাঁচায় বন্দি হয় ছাড়া পাওয়ার জন্য সিংহের মতো গর্জন করে, কিন্তু তুই তো দেখি কুত্তার চেয়েও অদম। আর এটা ভাবিস না তোর ওই ডাকে মাফিয়া কিং এর লোক আমাকে এখানে এসে মারবে। কে তুই, সত্যি করে বল। শুনলে এখানে দাঁড়িয়ে থাকতে পারবি তো? তোর জম, দ্য কিং অফ আন্ডারওয়ার্ল্ড শাহিন। বস, বস আপনি সেই? এই তোর বসকে? তুই তো ডাক মাফিয়া কিং এর লোক, তাহলে আমাকে বস বলছিস কেন? বস আমাকে কেন এখানে এনেছেন? আমি তো আপনার ক্ষতি করিনি। আজ থেকে 5 বছর আগে এই এলাকার মেয়র তার স্ত্রীকে তুই আর তোর বস এমপি মিলে মেরেছিলি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু কেন বস? সে কে হয় আপনার? আমার বাবা মাকে মেরে তোরা আমাকে এতিম করেছিস, তাও বলছিস ক্ষতি করিসনি? পাশেই রাখা অ্যাসিডের বোতল নিয়ে শাহিন পলাশের পায়ে ঢেলে দেয়, আর সাথে সাথে পলাশের মাংস খসে কঙ্কাল বের হয়ে যায়। সাথে তো চিৎকার আছে। ভাই ভাই, মরে গেলাম ভাই, প্লিজ আমাকে মেরে ফেলুন ভাই, আমাকে মেরে ফেলুন। এত তাড়াতাড়ি কিভাবে মারবো বল? শোন আগে তুই বল, তোদের সাথে কে কে ছিল? কে আমার বাবা মার গায়ে প্রথম হাত দিয়েছিল? আমাকে মেরে ফেললেও বলবো না। বলতেই হবে তোকে, নয়তো ওই দিকে দেখ, বাক্সটার ভিতরে কি আছে জানিস? পোকা, মানুষ খেকো পোকা। তোকে ওই বক্সটার ফেলে দিব, জানিস তো? ওখানে তোকে ফেললে পোকাগুলো খুব আয়েশ করে তোকে হালকা হালকা কামড় দিয়ে খাবে রে, মাসের পর মাস। তার চেয়ে ভালোই ভালোই বলে দে, আর সময় নষ্ট করিস না, এতে তোর শাস্তি বাড়তে থাকবে রে। আপনার বাবা এর আগে প্রথম হাত দিয়েছিল এমপি নাজিম উদ্দিন, আর আপনার মায়ের গায়ে কেউ হাত দেয়নি, শুধু গুলি করেছিল এখানকার এসপি সিফাতুল্লাহ। তারপরে আমরা কুপিয়ে মেরে ফেলেছি। কোথায় পাবো সিফাতুল্লাহকে? 1234/10 এই ঠিকানাটা ওর বাসা, ওখানেই পাবেন ওকে। আর এমপিকে পাওয়া আপনার কষ্টসাধ্য। আমি নিজেও জানি না সে কোথায়, শুধু তার মেয়ের সাথে দেখা করার জন্য আসে রাতে, আবার ঘুম হয়ে যায়। ওর মেয়ের নাম কি, আর কোথায় পাবো ওকে? সিমি কলেজে আপনাকে যে জুতা দিয়ে মেরেছিল সেই এমপির মেয়ে। থ্যাঙ্কস তোকে এত তাড়াতাড়ি সব বলে দেওয়ার জন্য। কিন্তু আরেকটা কথা বল, তোদের কি কোনো গ্যাং আছে, নাকি সব নষ্টের মূল ওই নাজিম উদ্দিন? এটা তো আমি জানি না, তবে নাজিম উদ্দিন লুকিয়ে থাকে বিডিআর এর ভয়ে, কারণ তার বিরুদ্ধে একাধিক নারী ও ধর্ষণের মামলা রয়েছে, যে কোনো সময় ক্রাশ ফায়ার করতে পারে। হ্যাপি জার্নি।
রিভলভারের ম্যাগাজিনে সব কয়টা বুলেট শাহিন পলাশের মাথার মধ্যে ঢুকিয়ে দেয়, তারপর বের হয়ে আসে। বাসায় আসে অনেক রাতে। এমন সময় ফোন আসে শাহিনের ফোনে। দেখে দাদু ফোন করেছে। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। তা দাদু ভাই কবে আসছো তুমি দেশে? দাদু হয়তো আরো 3 মাস লাগবে, তুমি চিন্তা করো না, আমি চলে আসবো। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। ফোন কেটে শাহিন আর ঘুমায় না, সোজা এয়ারপোর্টে চলে যায়। সেখান থেকে দুবাই হয়ে সোজা ইউকে। দীর্ঘ 12 ঘন্টা পথ পেরিয়ে শাহিন পৌঁছে যায় তার বাসায়। কলিং বেল চাপতেই বের হয়ে আসে 75 বছর বয়সী মিস্টার শেখ, শাহিনের দাদু। শাহিনকে দেখেই জড়িয়ে ধরে। তারপর, আরে আরে ইয়াংম্যান, এত বড় সারপ্রাইজ! বুড়ো, তোমার বুড়ি কই? আছে ইয়াংম্যান, এসো ভেতরে আসো। শাহিন ভুলে যায় কি হয়েছে এতদিন। আনন্দে মেতে ওঠে দাদু দাদির সঙ্গে। এদিকে সিমি শাহিনকে বেডে রেখে বের হয়ে গিয়েছিল টয়লেটে। এসে দেখে শাহিন নেই। পুরো হসপিটাল তন্ন তন্ন করে খুঁজেও না পেয়ে বসে পড়ে মাটিতে। কেন যেন সিমির কান্না পাচ্ছে, অদ্ভুত একটা কারণে। তবুও সে নিজেকে সামলিয়ে নিয়ে উঠে বসে আর বাসায় চলে যায়। রোজ সিমি অপেক্ষা করে শাহিনের জন্য, কিন্তু শাহিনের কোনো দেখাই নেই কলেজে। এদিকে শাহিন আজ সকালে বাসায় বসেছিল। এমন সময় কলিং বেল বেজে ওঠে বাসায়। দাদু আর দাদি ঘুমিয়েছিল বলে শাহিন নিজেই গিয়ে দরজা খোলে, আর খুলেই চমকে যায়। মিষ্টি, তুমি এখানে? মিষ্টি আর মিষ্টির হাজবেন্ড মিস্টার তৌফিকও অবাক হয়ে যায়। তারপর, হ্যাঁ আমি, কিন্তু তুই এখানে কেন? আমি এখানে থাকবো না তো কে থাকবে? এটা আমার বাড়ি। কি, তুমি তাহলে এসকে গ্রুপের চেয়ারম্যান? আজব তো। হ্যাঁ, আমি চেয়ারম্যানের এসকে গ্রুপের। এমন সময় শাহিনের দাদু বের হয়ে বলে, কি হয়েছে রে শাহিন, কে এসেছে? দাদু, এদিকে এসে দেখো কে এসেছে। শাহিনের দাদু এগিয়ে এসে হেসে দেয় আর বলে, আরে তুই চিনিস না এদের? এরা হলো আমাদের প্রতিবেশী। এই যে এই ছেলেকে দেখছিস না, এ তো তোর বন্ধু তাহফিকুল, যার সাথে তুই খেলতি। আর তাহফিকুল, এ হলো শাহিন। কি কি বলছে দাদু? এ তাফিকুল? বন্ধু, সরি রে, আমি তোকে চিনতে পারিনি। আরে সরি বলছিস কেন? আমি নিজেই চিনতে পারিনি। তা বল, তোরা এখানে কবে আসলি? তোর সাথে দেখা করে পরের দিন চলে এসেছি আর কি। আয় ভিতরে আয়। তারপর দুজন বন্ধু আড্ডা দেয় সারাদিন। এভাবে একটা মাস কেটে যায়। শাহিন দাদু দিদার থেকে বিদায় নিয়ে দেশে ফিরে আসে। সারাদিন ভ্রমণ করে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরেই ঘুমিয়ে পড়ে। পরের দিন কলেজে পা রাখতেই কেউ একজন শাহিনের টি শার্টের কলার চেপে ধরে নিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর শাহিনের কলার ছেড়ে দিয়ে শাহিনের দিকে তাকায়। এ আর কেউ না, সিমি। আরে আরে আপু, কি হলো? এইভাবে আমাকে টেনে আনলেন কেন? কি করেছি আমি? কুত্তা হারামি, জানিস না কি করেছিস? আমাকে হসপিটালে একা রেখে এলি কেন বল? কেন একা রেখে চলে এলি? দেখুন, আপনি আমাকে সহ্য করতে পারেন না, তাই আমি চলে এসেছিলাম। কুত্তা সালা, তোকে আমি মেরেই ফেলবো। অনেক কাঁদিয়েছিস এই একটা মাস, কিচ্ছু বলিনি তোকে, তাই বলে তো আর ছাড়ছি না। বল, কই ছিলি? আপু দেখেন, শুধু শুধু আমাকে ডিস্টার্ব করছেন। আমাকে ছেড়ে দিন, ক্লাসে যেতে হবে। ছেড়ে দিলাম, তবে শুনে রাখ, কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাবি না। আর কথা সেটা বললে তোকে আমি একদম খেয়ে ফেলবো, বুঝলি? শাহিন কিছু বলে না, মুচকি হেসে চলে যায়। সামনে হাঁটতেই চোখ যায় বৃষ্টি আশ্রিতির দিকে। দুজনেই অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। শাহিন ওদের পাশ কাটিয়ে যাওয়ার আগেই ওরা শাহিনের হাত চেপে ধরে। তারপর, তুই তো দেখি একটা হিংস্র পশু। আমাদের ওই অবস্থা তো কেন কেন তুই ফেলে রেখে আসলি ওইখানে, বল? আর আমাকে কেন ধর্ষণ করলি বল? কি করেছিলাম আমি? তোর বিনা পয়সা তো দিতে চেয়েছিলাম, একটু রয়ে সয়ে করতি, তা নয় একদম হিংস্র জানোয়ারের মতো করলি। আরে বিউটিফুল, আজ রাতে আবার আসবো। আজ অনেক আদর দিব, প্রমিস। সেটা তো বুঝেছি। আজকেও আমাদের জান বের করবি তুই, তাই না? আগে চলে গেলাম, তবে মনে করে প্রোটেকশনটা কিনে নিস। স্মৃতি আর বৃষ্টি চলে গেল। শাহিন শুধু হাসে আর ভাবে, হায় রে,
তোদের রূপের আগুন। দেখব আমি তোদের কত আগুন আছে। আজ একদম এমন অবস্থা করব, না পারবি হাঁটতে, না পারবি সইতে। শাহিন সামনে এগোতেই ঠাস ঠাস করে কেউ থাপ্পড় মারে। শাহিন সামনে তাকিয়েই অবাক হয়ে যায়, কারণ সামনে সিমি দাঁড়িয়ে। আপু, আপনি এখানে? দেখলাম তোর লুচ্চামি। তোকে তো আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তুই তো একটা লুচ্ছার গোডাউন। আজকের মতো লাস্ট তোকে বারণ করলাম, কোনো মেয়ের সাথে কথা বলবি না। শাহিন সিমির মুখের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়, কারণ পুরো মুখটা রাগে ফেটে যাচ্ছে। শাহিন কিছু বলে না, চলে আসে ক্লাসে। এদিকে সিমি রাগে ফায়ার। কেন যে নিজের মনের কথা বলতে পারছে না শাহিনকে, এটা ভেবেই রাগ করছে নিজের ওপর। তার উপর আবার শাহিন মেয়েদের সাথে হেসে হেসে কথা বলছিল। সিমি মনে মনে ঠিক করে, না, শাহিনের ওপর নজর রাখতে হবে, তাছাড়া হবে না। যেই ভাবা সেই কাজ। দ্রুত কলেজ থেকে চলে যায় আর বোরখা হিজাব পরে কলেজের সামনে স্কুটি নিয়ে অপেক্ষা করে। এদিকে শাহিন নিজের ক্লাস শেষ করে বের হয়ে আসে কলেজ থেকে। তারপর একটা ফার্মেসি থেকে প্রোটেকশন কিনে নিয়ে রওনা দেয় স্মৃতি আর বৃষ্টির বাসার দিকে। আর এগুলো দেখে সিমি রেগে আগুন। তবুও নিজেকে সামলে নিয়ে শাহিনের পেছন পেছন যেতে শুরু করে। কিছুক্ষণ পর শাহিন স্মৃতি আর বৃষ্টির বাসায় পৌঁছে যায়। সিমি কিছুটা দূরে স্কুটি রেখে ভেতরে প্রবেশ করে, কিন্তু দরজা বন্ধ দেখে ভেতরে না গিয়ে পাশেই খোলা জানালায় সাহস করে চোখ দেয়। আর ভেতরে যা দেখে, দ্রুত নিজেকে সেখান থেকে সরিয়ে এনে হাউমাউ করে কেঁদে চলেছে। কিন্তু কিছুক্ষণ পর নিজেকে সামলিয়ে নিয়ে আশেপাশে মোটা লাঠি খুঁজতে থাকে এবং পেয়েও যায়। আর সেটা নিয়ে দরজার আড়ালে বসে থাকে সিমি। কয়েক ঘন্টা পর শাহিন বের হয়ে সামনে এগোতে নিলেই সিমি পেছন থেকে শাহিনের মাথায় আঘাত করে। সাথে সাথে শাহিন মাটিতে পড়ে যায়। সিমি নিজের ফোন বের করে কয়েকজনকে ডেকে আনে। তারপর শাহিনকে নিয়ে চলে যায়, আর যাওয়ার আগে ভেতরে স্মৃতি আর বৃষ্টিকেও নিয়ে যায়। শাহিন যখন চোখ খোলে নিজেকে আবারও বন্দি রুমে আবিষ্কার করে, সাথে হাত পা বাঁধা। শাহিন রেগে যায়, কারণ সে মনে করেছে এগুলো স্মৃতি আর বৃষ্টির কাজ। কিন্তু শাহিনকে অবাক করে দিয়ে একটা মেয়ে এগিয়ে আসে, হাতে চাবুক, সাথে লবণ। হ্যাঁ, এটা সিমি। শাহিন অবাক হয়ে যায়। তারপর আপু তুমি? সিমি ফটাফট দুটো চাবুকের বাড়ি দেয়। এত জোরে মারে যে শাহিন চিৎকার করে ওঠে, কিন্তু নিজেকে সামলিয়ে নেয়, কারণ এখন রাগ দেখালে শাহিন তার প্রতিশোধ নিতে পারবে না। তোকে আমি কত ভালো ভেবেছিলাম জানিস। নিজের অজান্তেই এই 2টা মাস আমি ঘুমোতে পারিনি। কেন জানিস? তোকে আমি ভালোবাসি, কিন্তু তুই তো নষ্ট একটা ছেলে। ছি, কিভাবে পারলি 2টা মেয়ের সাথে ওভাবে ফুসুর নেয় ভোগ করতে? ওগুলো কি তোর বউ হয়? আসলে আপু। সিমি আরও রেগে যায়। একে একে 10টা চাবুকের আঘাত করে। শাহিন আর সামলাতে না পেরে জ্ঞান হারায়। সিমি এতক্ষণ শাহিনের সামনে রাগী ভাব নিয়ে থাকলেও শাহিন জ্ঞান হারানোর সাথে সাথে চিৎকার করে কান্না করতে থাকে। এরপর দৌড়ে গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে ক্ষত স্থানগুলোতে ব্যান্ডেজ করে দিতে থাকে। কিছুক্ষণ পর নিজের রুমে চলে যায়, কিন্তু কিছুতেই থাকতে না পেরে বৃষ্টি আর স্মৃতিকে যেখানে রাখা হয়েছে সেখানে যায়। তারপর দেখুন আপু, আমরা কি করি না করি আপনাকে বলতে বাধ্য নয়। কি বললি? তুই আমাকে বলবি না তো কাকে বলবি? সিমি রেগে দুটোকেই কষে কষে কয়েকটা থাপ্পড় মারে। তারপর দেখো বোন, বলো কেন তোমরা এসব করো? শুনতে চাও কেন আমরা এমন করি? তাহলে শোনো, আমাদের বাড়িতে 4টা লোক আছে জানো। বৃদ্ধ মা বাবা আর 2টো ভাই। অনেক স্বপ্ন নিয়ে ঢাকা শহরে আসছি, কিন্তু এখানে এসে ধর্ষিত হতে হয়েছিল ওই ছাত্রনেতা পলাশের হাতে। তারপর থেকে ওই আমাদের টাকা দিত, যার বিনিময় ওর সাথে শুতে হতো, আর ওই টাকায় আমাদের পরিবার চলতো। কিন্তু মাঝে পলাশ গায়েব হয়ে গেল, তাই শাহিনকে আমরা ধরি। তারপর আমরা ভেবেছিলাম এ হয়তো অতটা হিংস্র পশু নয়, কিন্তু আমাদের ধারণা ভুল। প্রথম দিনই স্মৃতিকে খুবলে খুবলে খেয়েছে, তাও ছাড়েনি। রাতে আমার ঘরে আসে আর নিজের উপরও ধর্ষণের মতো করে ভোগ করে চলে যায়।
আমরাও মজা পাই, সাথে টাকাও। তাই বিলিয়ে দেই, সাথে পড়াশোনাটাও চালিয়ে যাই। বুঝলাম, তো কি করবি? তোদের সমস্ত দায়িত্ব আজ থেকে আমার, বুঝলি? আজ থেকে এগুলো আর করবি না, মনে থাকবে? আপু থাকবে। সিমি ওদের হাতের বাঁধন খুলে দেয়। তারপর নিজের রুম থেকে একটা সুটকেস নিয়ে এসে স্মৃতি আর বৃষ্টিকে দেয়। আপু এত টাকা? তোদের জন্য এখন তোরা গ্রামে চলে যা, বুঝলি? এদিকে আমি শাহিনকে সাইজ করব, ওর ওই পশুভাব আমি ছোটাবো। আপু একটা কথা বলি? বল। সামথিং সামথিং। জানি না রে। আপু সাবধানে নিও শাহিনকে, আসলে আমরা তো হাতে করে পেয়েছি। তবে রে, যা ভাগ এখান থেকে। বৃষ্টি আর স্মৃতিকে বিদায় করে সিমি চলে যায় কিচেনে শাহিনের জন্য রান্না করতে। এদিকে শাহিন মুচকি হেসে চোখ খোলে। আসলে শাহিন জ্ঞান হারায়নি, এমনি শুধু চোখ বুজেছিল আর সিমি কি করে সব শুনছিল। একটু পর শাহিন মনে মনে বলে ওঠে, সুন্দরী, তুমি অবশেষে ধরা দিলে আমার ছেলে। কথা দিলাম, আমার ডেবিল বউ তোমাকেই বানাবো। একটু পর হঠাৎ দরজা খোলার শব্দে শাহিন চোখ বুজে পড়ে থাকে। সিমি রুমে প্রবেশ করে হাতে থাকা জগ থেকে কিছুটা পানি শাহিনের চোখে মেরে দেয়। অমনি শাহিন চোখ মেলে তাকায়। আপু কেন আমাকে মারছেন? আমি কি করেছি আপনার? কিছু করিসনি তাই না? তোকে যে আমি বারণ করেছিলাম মেয়েদের সাথে কথা না বলতে, আর তুই স্মৃতি আর বৃষ্টির সাথে কিরকম পশুর মতো ওগুলো করছিস। ছি ছি, ভাবতেই আমার ঘৃণা হয়। দেখুন, আমার ইচ্ছে হয়েছে করেছি, তাতে আপনার কি? আপনি আমার কে যে আমাকে মারছেন, শাসন করছেন? কোন অধিকারে বলবেন প্লিজ? আমি আর নিতে পারছি না। কোন দুঃখের জন্য যে আপনার সাথে আমি ধাক্কা খেয়েছিলাম, তারপর থেকে প্যারা দিচ্ছেন আমাকে। মুক্তি দিন প্লিজ। সিমি কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ শাহিনকে কিস করে বসে। পাক্কা 5 মিনিট পর ছেড়ে দেয়। কোন অধিকারে তোর ওপর অধিকার খাটায় একটু পর বুঝে যাবি। বলেই সিমি রুম থেকে দ্রুত বের হয়ে যায়। তারপর কাজীকে ফোন করে আসতে বলে কিচেনে গিয়ে বিরিয়ানি রান্না করতে লেগে গেল। প্রায় 5 ঘন্টা পর রান্না শেষ হলো। এদিকে শাহিন ক্ষুধায় কাতরাচ্ছে। গতকাল থেকে খাওয়া হয়নি, তার উপর এতগুলো চাবুকের আঘাত সহ্য করেছে, আর কোনো শক্তি নেই। চেয়ারের সাথে নিজেকে এলিয়ে দিয়ে আছে। একটু পর দরজা খোলায় শাহিন খুব উৎফুল্ল হয়, কারণ হয়তো সিমি তার জন্য খাবার নিয়ে এসেছে। কিন্তু শাহিনের ধারণা ভুল, কারণ সিমি হাতে একটা পাঞ্জাবি পায়জামা নিয়ে এসেছে। তারপর, এগুলো পরে রেডি হয়ে নাও। এইগুলো আমি কেন পরবো? এই পিচ্ছি, এত বেশি কথা বলিস কেন? দ্রুত পরে নে, তারপর বাইরে বের হয়ে আসবি 5 মিনিট সময়। সিমি রেগে ঘর থেকে বের হয়ে যায়, আর শাহিন মুচকি হেসে 2 মিনিটেই পরে বের হয়ে আসে ঘর থেকে। কোথা থেকে যেন হুট করেই সিমির আগমন। তারপর, মাশাল্লাহ, আমার বরটাকে তো খুবই মানিয়েছে। এখন চলো বাবু, কাজী সাহেব বসে আছে। এই 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 কি বলছেন এগুলো? বাবু, বর? আমার ইচ্ছে হয়েছে তাই বলেছি, তাতে তোর কি? আমাকে বলছে, আবার আমাকে জিজ্ঞাসা করছে আমার কি? এই তুই চুপ কর, নাকি আবার চাবুক আনবো? উফ, আর ভাল লাগে না। বাবু, আজ রাতে অবশ্যই ভালো লাগবে, চলো। তারপর আর কি, শাহিন বেচারা অবশেষে বিয়েটা করেই নিল। কাজী সাহেব চলে গেলেন। বাড়িতে শুধু সিমি আর শাহিন। কি হলো, এভাবে বসে আছো? আজ তো আমাদের বাসর। ছি ছি ছি, কি বলেন এগুলো? আমি ভালো ছেলে, আর আপনি আমার আপু হন। এগুলো আমি করতে পারবো না। কি বললে? কুত্তা, হারামি! অবৈধ কাজ করতে ভালো লাগে তাই না? এখন দ্রুত আমাকে কোলে করে ঘরে নিয়ে চলো, তারপর দেখাচ্ছি আমি। শাহিন চুপ করে বসে আছে দেখে, এই, তোকে বললাম না কোলে নিতে? কি আর করবে শাহিন, বেচারা ফেঁসে গিয়েছে। কোলে নিয়ে ঘরে এলো, তারপর লাইট অফ। পরের দিন সকালে শাহিনের ঘুম ভেঙে যায় পানির ছিটায়। হালকা হালকা চোখ খুলে দেখে তার সামনে একটা পরী। শাহিন নিজেকে সামলাতে না পেরে সিমিকে পেছন থেকে জড়িয়ে ধরে, আর সাথে সাথে সিমি নিজেকে শাহিনের থেকে দূরে সরিয়ে নেয়। তারপর, এই দেখো না, আমি গোসল করছি। ম্যাম, আবারও আমাকে ওইভাবে জড়িয়ে ধরছো? যাও, গোসল করে আসো। কিন্তু আমি পারবোটা কি?
নিচের দিকে তাকিয়ে দেখছো এখনো কিছু পড়ে আছো? শাহিন নিচের দিকে তাকিয়ে হেসে দেয়, তারপর বলে, আরে ধুর, নিজের বউ দেখলে কিছু হবে না, এগুলো তোমার সম্পদ। লুচ্চু শালা, যাও এখন গোসল করে আসো, তারপর বাকি কথা। শাহিন হাসতে হাসতে বাথরুমে চলে যায় আর সিমি যায় কিচেনে। শাহিন গোসল করা শেষ করে লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরে নিচে যায়, দেখে সিমি রান্না করছে, একপাশে পেট বের হয়ে আছে। শাহিন আস্তে করে সিমির পেটে হাতের তালু দিয়ে স্লাইড করে ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। কি করছে আমার জানুটা? দেখছোই তো রান্না করছি। জানু শুনো, আমি একটু বাইরে যাব, আমার ফোনটা একটু দাও তো। কোথায় যাবে? বৃষ্টি আর স্মৃতির অবস্থা আমি কাহিল করে পাঠিয়ে দিয়েছি, সো ওখানে কেউ নেই, গিয়ে লাভ নেই। ধুর, ওখানে নয়, ওদের চেয়ে আমার বউটা আরো বেশি ভালো। আমি একটু যাব ঘুরতে, সাথে ডক্টর দেখাতে, শরীরে একটু ব্যথা আছে। ঠিক আছে, যাও। আর শুনো, বাজার নিয়ে এসো, বাবা আসবে কিছুদিন পর। বাবা? কার বাবা? কার বাবা আবার? আমার বাবা আসবে, বুঝলে? মানে তোমার শ্বশুর সাহেব। ওকে মাই সুইটহার্ট, আমি যাব আর আসবো। শাহিন বাড়ি থেকে বের হয়ে যায়, ফোনটা চালু করে আর আকিবকে ফোন দেয়। হ্যালো বস, বলুন। আকিব, আজকে এই এসপির সাথে হিসাব বরাবর করতে হবে। দ্রুত তুই চলে আয়, আমি বের হচ্ছি। ওকে বস। শাহিন ফোন রেখে একটা রিক্সা নিয়ে বাজারের দিকে গেল, তারপর বাজার করে বাসায় গেল। বউ, ও বউ, আমার ডেভিল বউ। কি হয়েছে? এভাবে চেঁচামেচি করছো কেন? বউ গো, আমার না একটা কাজ আছে, মানে বন্ধুদের সাথে আমি একটু ঘুরতে যাব, যদি কিছু টাকা দিতে। ঘুরতে যাবে? তাহলে বন্ধু কেন? বউকে নিয়ে যাও। আরে আমার বউকে কোন পুলিশ দেখবে বলো? তার চেয়ে তুমি বাসায় থাকো, আমি যাব 2 দিনে ফিরে আসবো, প্রমিস। 2 দিন কুত্তা সম্ভব নয়, তোকে 1 দিন সময় দিলাম, এর মধ্যে বাসায় আসতে হবে। শাহিন খুশি হয়ে সিমিকে একটা কিস করে বেরিয়ে পড়ে। বাড়ি থেকে কিছু দূর গিয়ে একটা কারে উঠে বসে, তারপর সোজা গোডাউনে। বস বস, খবর নিয়ে ফেলেছি। সালা এসআইয়ের এলাকাতেই মদের বার দিয়েছে, আর এখানে রাতে ড্রিঙ্ক করে বাসায় ফেরে একা। বাহ, তাহলে তো ভালোই হলো, আজ তুলে আনবো শালাকে। আর বস, আপনার এমপি হওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে, আর কিছুদিন মাত্র। আপনার পথের কাঁটা সরিয়ে দিব। সেটা আর বলতে হবে না, তুই দ্রুত এসআইকে তুলে নিয়ে আসার ব্যবস্থা কর। ওকে বস। রাত প্রায় 2টা, চারিদিকে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। সামনেই একটা প্রাইভেট কারকে এগিয়ে আসতে দেখে হাত দিয়ে ইশারা করে থামাতে বলে শাহিন। গাড়িটা থামতেই আকিব সহ আরো 4 জন গাড়িতে বসে পড়ে, আর শাহিন ধীর পায়ে গাড়িতে গিয়ে বসে। তারপর আয়, বেশি নাড়াচাড়া না করে গাড়িটাকে সোজা মতিঝিল 33/105 নিয়ে চলে আয়। এই তোরা কারা? চিনিস আমায়? আমি থানার এসআই। তুই চিনিস আমায়? ওকে পরিচয় দিই, মাফিয়া কিং অব দ্য আন্ডারওয়ার্ল্ড শাহিন। চিনতে পেরেছিস? না চিনলে করার কিছু নেই, এখন সোজা চল, নয়তো এখানেই পুঁতে ফেলবো। এসআইকে নিয়ে শাহিন তার গোডাউনে চলে আসে। তারপর কি? এসআই তুমি আইনের লোক হয়েও একজন খুনি খুন করতে পারলে? কি বলছিস এগুলো তুই? তোর টাকা লাগবে? বল, তোর টাকা লাগবে? আর লজ্জা পাস না? টাকা লাগবে দিব, তবু আমাকে ছেড়ে দে। না রে, তোর প্রাণটা লাগবে আমার। ভাই, কেন শুধু শুধু আমার সাথে এমন করছো? আমি কি করেছি আপনার? আচ্ছা, মনে করে দিই, আজ থেকে 5 বছর আগে তুই এখানকার এমপি মিলে মেরে ফেলেছিস মেয়র আর তার স্ত্রীকে, মনে আছে? বাড়ির নাম 37। হ্যাঁ হ্যাঁ ভাই, মনে পড়েছে, কিন্তু কেন? জানিস ওরা কে হতো আমার? ওরা আমার বাবা মা ছিল। পরপর 4টা কোপ দিল শাহিন, একেবারে হাত পা বিহীন হয়ে গেল এসআই এর দেহ। তারপর মাথাটাও আলাদা করে দিয়ে মানুষ খেকো পোকার বাক্সটার মধ্যে ফেলে দিয়ে বাসায় চলে এলো শাহিন। আসার আগে নিজের জামা কাপড়গুলো বদলে নিতে ভোলেনি শাহিন। বাসায় আসতেই ডেভিল বউয়ের সামনে দাঁড়াতে হয় শাহিনকে। কি হলো বউ, এমন করে তাকিয়ে আছো কেন? হারামি, এতক্ষণে মনে পড়লো আমার কথা? লেট হেলা, যার জন্য চুরি করে চলে এলাম সে এখন বলছে চোর। তুই
তুই তো পিচ্ছি চোর, আমার মনটা চুরি করে নিয়েছিস। মিথ্যা অপবাদ দিবে না বলে দিলাম। এখন শুনো, আমার জন্য খাবার নিয়ে এসো, ক্ষুধা পেয়েছে। সিমি শাহিনের কথায় ব্যস্ত হয়ে গেল, দৌড়ে কিচেনে চলে গেল। আর শাহিন ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে বসলো। একটু পর রিতা খাবার নিয়ে আসলো, তারপর শাহিনকে বেড়ে দিল। কিন্তু শাহিন চুপ করে বসে আছে। কি হলো, খাচ্ছ না কেন? বউ থাকতে কি কারো নিজ হাতে তুলে খেতে ইচ্ছা করে? ওলে বাবালে, আমার পিচ্চিটা দেখি রোমান্টিক হচ্ছে। এগিয়ে এসো, খাওয়াচ্ছি। সিমি শাহিনকে খাইয়ে দিতে থাকে। আচ্ছা সিমি, আঙ্কেল বাসায় থাকে না কেন? আর তিনি কি করেন? আসলে আমি নিজেও জানি না, তবে বাবা এখানকার এমপি, আর কোনো একটা ব্যবসার কারণে বাবা আমার থেকে দূরে থাকে, যেন আমার কোনো ক্ষতি না হয়। তো সামনে তো নির্বাচন, আঙ্কেল কি আসবেন? আর আসলে যদি আমাদের মেনে না নেয় তখন? দূর, তুমি যে কি বলো। আমি বাবাকে তোমার কথা অনেক আগেই বলেছি, বুঝলে? বাবা আসবে আগামীকাল। তো আমি কি করব? কি করবে মানে? আগামীকাল আমাকে সাহায্য করবে রান্না করতে, বুঝলে? বাবাকে খুশি করতে হবে। কিন্তু তার আগে যে আমাকে খুশি করতে হবে। চলো আর একবার T20 হয়ে যাক। এই না না, খবরদার, আমাকে টাচ করবে না। বললেই হলো, কাবিন করে বিয়ে করেছি, আর হাত দিব না তা কি হয় বলো? শাহিন সিমিকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে, আর সিমি 2 হাত দিয়ে মুখ ঢেকে শাহিনের বুকে মুখ লুকায়। পরের দিন বাসায় একটা গাড়ি প্রবেশ করতেই শাহিন আর সিমি বাড়ি থেকে বের হয়ে গেটে দাঁড়ায়। একটু পর গাড়ি থেকে একজন নেমে আসে, বয়স আনুমানিক 55 হবে। সিমি বাবা বলেই গিয়ে জড়িয়ে ধরে। তারপর, বাবা, তোমার আসতে তো দেরি হলো কেন? আর বলিস না মা, কাজ ছেড়ে আসাই যায় না, তবুও এলাম জামাইকে দেখতে। কই বাবা জামাই, এদিকে এগিয়ে এসো, এত দূরে দাঁড়িয়ে আছো কেন? শাহিন রাগে কটমট করতে করতে মুখে কিঞ্চিত পরিমাণ হাসি এনে এগিয়ে যায়। তারপর, কেমন আছেন আব্বাজান? আছি বাবা কোনো রকম। তা বলো, এখানে থাকতে বা আমার মেয়ে তোমাকে জ্বালাচ্ছে না তো? আব্বাজান, এখন বললে হয়তো দেখা যাবে, আবার পুরো ডেভিলের রূপ নিবে। ভালো বলেছো বাবা, চলো ভিতরে যাই। শাহিন সিমিরা ভেতরে আসে। সবাই একসাথে ডিনার করে। সিমি নিজের রুমে যায়, আর শাহিন বসে আছে তার শ্বশুরের সামনে। দেখো, আমি তোমাকে চিনি না, জানিও না, তাই মেনে নিতে আমার সময় লাগবে। তবে আমার একটা কাজ করে দিতে পারলে আমি তোমাকে আমার যোগ্য জামাই হিসাবে বিবেচনা করব। বলুন আব্বাজান, আমি সব করতে পারি। হ্যাঁ বাবা, শুনেছি আমি তুমি নাকি কলেজে খুব ভালো ফাইট করতে পারো, আবার নাকি সিমিকে বাঁচিয়েছো। যাই হোক, তোমার কাজটা হলো সামনে ইলেকশন, আমি চাই তুমি ভোটে দাঁড়াও। এখন যেত, সাথে একটা মানুষকে খুন করতে হবে। খুন? হ্যাঁ খুব, আমাকে ইদানিং একটা লোক ডিস্টার্ব করছে, হুমকি দিচ্ছে, তুমি তাকেই খুন করবে। কিন্তু আব্বাজান, আমি তো জীবনে একটা পিঁপড়াও মারিনি, তাহলে মানুষকে মারবো কিভাবে? সমস্যা নেই, আমি আছি, চলো আমি তোমাকে বন্দুক চালানো শেখাবো। না আব্বাজান, আমি ওসব ব্যবহার করি না, আমি একজন মার্শাল আর্টিস্ট, আমার কেরিতেই ওকে মেরে ফেলবো। সাবাস, এই না হলে আমার জামাই। যাও ইয়াং ম্যান, রেস্ট নাও, আমি ওই হারামজাদাকে খুঁজে বের করি। শাহিন ড্রয়িং রুম থেকে সোজা সিমির রুমে এসেই দরজা বন্ধ করে দিয়ে এগিয়ে যেতে থাকে সিমির দিকে। আর সিমি পিছিয়ে যেতে যেতে একসময় বিছানায় পড়ে যায়, আর শাহিন সিমির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। রাতে ডাইনিংয়ে বসে আছে শাহিন আর মিস্টার ইকবাল। সিমি কিচেনে রান্না করতে ব্যস্ত। এমন সময়, বাবা শোনো, আগামীকাল রাতে আমরা বের হবো, বুঝেছো? ওকে মারতে। জি আব্বাজান, বুঝেছি, কিন্তু আমরা কোথায় যাব? আমি ওর আস্তানা খুঁজে পেয়েছি, বুঝলে, 1107 নঙে সে থাকে। আজ থেকে 5 বছর আগে আমি এই এলাকার মেয়রকে হত্যা করেছিলাম, কিন্তু ভাগ্যক্রমে শালা ওদের ছেলেটা বেঁচে যায়। আর সেই বোমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। আব্বাজান, আপনি জানলেন কিভাবে? আরে আমি সব খোঁজ রাখি, এই হান্নানের খুন হওয়ার ঘটনা আমি সব শুনেছি। হান্নান আমাকে কল দিয়েছিল, আর আমি সব শুনেছি, বুঝলে? আব্বাজান, কি সাংঘাতিক তো! আমি কি পারবো ওর সাথে?
পারতেই হবে, সিমির জন্য হলেও। ঠিক আছে আব্বাজান, তাহলে আগামীকাল আমরা বের হব, কেমন? ঠিক আছে বাবা। একটু পর সিমির আগমন। এই, তোমরা দুজন বাবা ছেলে কিসের এত ফিসফিস করছিলে? আসলে মা, আমার জীবনের তো রিস্ক, তাই আমি শাহিনকে নিয়ে আগামীকাল একটু ঘুরতে বেরোবো। হ্যাঁ, এটা তো ভালো কথা, যেও, সমস্যা কই এতে? কিন্তু এখন খাওয়া দাওয়া করে ঘুমাও, বমার ঘুম পেয়েছে। পরের দিন শাহিন আর মিস্টার ইকবাল সিমির থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে ছুটতে থাকে। কিছুক্ষণ পর অচেনা কয়েকজন লোক শাহিনদের গাড়ি আটক করে শাহিন আর মিস্টার ইকবালকে বেঁধে ফেলে আর নিয়ে যেতে থাকে। শাহিন মনে মনে হাসে। কিছুক্ষণ পর, কে তোমরা? আমাদেরকে কেন তুলে এনেছো? একে তোরা চিনিস আমায়? আমি এই এলাকার এমপি। ভালো চাস তো এখনো ছেড়ে দে, নয়তো। শাহিন ধীরে ধীরে নিজের হাতগুলো আলগা করে চোখের বাঁধন খুলে মিস্টার ইকবালের সামনে যায়। তারপর নিজের কণ্ঠ চেঞ্জ করে, তুই আর তোর জামাই এখন আমাদের কালে পা দিয়েছিস। ফাঁদে পা দিয়েছি মানে? আরে শালা, এই আইকে তুলে আনার সময় আমি নিজেই তোর নাম্বারে ফোন দিয়ে রেখেছিলাম, যেন তুই আমাদের এই জায়গা চিনতে পারিস। যাই হোক, তোকে তো পেয়ে গেছি, এবার উপরে যাওয়ার পালা। তোকে মারলে আমি আমার বাবা মাকে কথা দেওয়ার কথাটা রাখতে পারবো। ঘ্যাচ ঘ্যাচ করে রামদা দিয়ে কেটে ফেলে মিস্টার ইকবালের হাত পা। শেষে জিহ্বা টেনে বের করে কেটে ফেলে। তারপর ঘাড় থেকে মাথা আলাদা করে দেয়। 2 মাস পর শাহিন সিমির কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আর সিমি শাহিনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সিমি, আমাকে ক্ষমা করে দিও, আমি বাঁচাতে পারিনি আব্বাজানকে। প্লিজ ভুলে যাও, আমার কাছে আব্বুর চেয়েও গুরুত্বপূর্ণ তুমি। তোমার কিছু হয়নি, আমি এতেই খুশি। এভাবে কান্না করছে কেন? বাবার কথা মনে পড়লে কান্না পায়। যাই হোক, বাদ দাও। কান্না করলে তো হবে না সোনা, কারণ তোমার মাঝে বেড়ে উঠছে আরো একটা জীবন। কিন্তু এখানে থাকলে বাবার কথা মনে পড়ে। জানি, তাই তোমাকে আমি নিয়ে যাব ইউকোতে, তোমার দাদু শ্বশুরের বাড়িতে। সত্যি? সত্যি। তুমি রেডি হয়ে নাও, আমি আসছি। শাহিন ঘর থেকে বের হয়ে যায়। কিছু দূর আসতেই দেখতে পায় শেখ ভিলা, শাহিনের বাবার বাড়ি। ধীর পায়ে বাগানের পেছনে কবরগুলোতে সালাম দিয়ে মোনাজাত করে বাড়ি ফেরে। শাহিনের হয়তো আর আশা হবে না প্রিয় এই বাংলাদেশে। রাত 12টা। শাহিন সিমিকে নিয়ে উড়ান দিল তাদের নতুন গন্তব্যের ঠিকানায়। দীর্ঘ 12 ঘন্টা জার্নি করে সিমিকে নিয়ে ইউকেতে পৌঁছায় শাহিন। তারপর নিজের প্রাইভেট কারে করে বাসায় চলে আসে। দুপুর তখন 2টো। শাহিনের দাদু দরজা খুলে দেয়। শাহিনকে দেখেই জড়িয়ে ধরে। তারপর সিমির দিকে চোখ যায় তার। শাহিনকে খোঁচা দিয়ে, কি দাদু ভাই, একেবারে নাত বউকে নিয়ে এসেছো? হ্যাঁ দাদু, সাথে আরো 2 জন ফ্রি, সেগুলো ডাউনলোড হচ্ছে, আর মাত্র 8 মাস পর ওইগুলোকে দেখতে পারবে। এমন সময় শাহিনের দাদি বের হয়ে আসে। সিমিকে বরণ করে ঘরে তুলে নেয়। ভালোই চলছিল তাদের সুখের সংসার। শাহিন সারাদিন অফিস আর সিমি সারাদিন নিজের আর দাদু দিদার সেবা যত্ন করেই কাটিয়ে দিচ্ছিল। 8 মাস পর শাহিন অস্থির হয়ে অপারেশন থিয়েটারের বাহিরে হাঁটছে। একটু বাচ্চার কান্নার আওয়াজ শুনে যেন আরও বেশি টেনশন শুরু হয়ে যায় শাহিনের। একটু পর নার্স বের হয়ে আসে হাতে যমজ শিশুকে নিয়ে, কিন্তু শাহিনের মন সেদিকে নেই। নার্স হয়তো বুঝতে পেরেছে, তাই বলল, হেই মিস্টার শাহিন, ইউর ওয়াইফ ইজ ফাইন, ডোন্ট ওয়ারি। থ্যাঙ্কস সিস্টার। শাহিনের মনে হয় কেবল তার জান ফিরে এলো। বাচ্চাদের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। বাচ্চাগুলো দেখতে একদম শাহিনের বাবা মার মতো হয়েছে। কি দাদু ভাই, একসাথে 2টো পেয়ে গেলে? দাদু, একদম তোমার ছেলে আর ছেলের বৌমাকে পেয়েছি। কিছুক্ষণ পর সিমির সেন্স ফেরে। দেখে শাহিন তার হাত শক্ত করে চেপে ধরে আছে। পাশেই 2টো ঘুমন্ত শিশু। শাহিন আলতো করে সিমির কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। ভালো থাকুক এবং অটুট থাকুক তাদের ভালোবাসা।